আপনি আমাদের দলে চলিয়া হেন ভাই। মিল্লা জুল্লা কাজ করলে আমরাই হইব এখানকার রাজা। ক্ষমতার লোভ ভালো জিনিস নয় আজম। ক্ষমতার লোভ মানুষকে পশুতে পরিণত করে, বিবেকের দুয়ারে মরিচা ধরায়। তাছাড়া আমি আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম আর তাই আছি। শুধু শুধু ইন্দ্রগ্রহণের উপর এত রাগ কেন আপনার? হ্যাঁ, যতই ছোট প্রাণী হোক না কেন, হ্যাগো কি লাগে না কন? ভাই কি রাগ হইলেন নাকি? ভুলভাল বকবক শোনার অভ্যাস আছে আমার। বলো তুমি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বাঁচাইলেন ভাই। এরপর আজম নিজের মতো করে বকবক করতেই থাকলো। শুধু শুনেছি কিনা বোঝা গেল না, কারণ সে ব্যাকটেরিয়ার নাম মনে করে ব্যস্ত। এই সময় এই অবস্থায় হঠাৎ ব্যাকটেরিয়ার নাম মনে করার কারণ জানা না গেলেও কাউকে শিক্ষা দেওয়ার প্ল্যান এঁটেছে এই কথা শতভাগ নিশ্চিত। কারণ আর যাই হোক, সে অকারণে কিচ্ছু করে না। এদিকে প্রতিটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ, চাঞ্চল্যকর একটি ঘটনা বারবার দেখানো হচ্ছে। নামি দামি একটি কালো গাড়ির ডিকি খোলা এবং ডিকির মধ্যে রাখা মানুষের কাটা হাত পা। ছবি সুস্পষ্ট দেখা যাচ্ছে না, যদিও কারণ আবছা করা যাতে কেউ ভয় না পায়। কার গাড়ি, কাটা হাত পা কাদের, কোন অপরাধের দরুন এমন ভয়াবহ মৃত্যুদণ্ড বোধগম্য হলো না কারো। সাংবাদিকরা ছবি তুলছে, প্রচার করছে নিউজ চ্যানেলে। তখনই সাক্ষী হতে হলো একটি ঘটনা। জানা গেল এই গাড়িটি রাজনীতিবিদ আবু সিদ্দিকের বড় ছেলের। সে বাইরের দেশ থাকলেও দিন তিনের হলো দেশে এসেছে। পেশায় রাগবি প্লেয়ার, বাবার মতো রাজনীতির ধারে কাছেও নেই। শান্ত ও ধীর স্বভাবের নাম কায়েস সিদ্দিকী। বয়স 26-এর কাছাকাছি। কিছুদিন আগে কায়েমের গাড়ি দেখালেও এখন কায়েসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া দেখাচ্ছে। আবু সিদ্দিক সেই মুহূর্তে একটি বারের গলায় লাল পানি ঢালছিল। ওনার মন মেজাজ ছিল অত্যন্ত ফুরফুরে। দলীয় অন্য সদস্যরাও ছিলেন আমোদ ফুর্তিতে। ঠিক সেই মুহূর্তে কনকের মাধ্যমে ছেলের বিপদের কথা কানে পৌঁছতেই গেলেও সিদ্দিকের কানে ছেলের গাড়িতে নাকি কাটা হাত পা পাওয়া গেছে। হিসেবে মোট 5 জন ছেলের হাত পা। সিদ্দিকের মাথায় হাত দিয়ে বসে পড়া, নেশার ঘরে পাঁচের হড়কেও গেল। দ্রুত ধরে ফেলল কনক। ফোন কলে পুনরায় খোঁজ নিয়ে জানলেন ঘটনা সত্য। এসবের মানে কি? ছেলে এই কাজ করতেই পারে না, অসম্ভব। কেউ না জানলে উনি খুব ভালো করেই জানেন রক্তে ফোবিয়া আছে তার। রক্ত দেখতেই পায় না। এর আগে রক্ত দেখে বহুবারই প্যানিক অ্যাটাক হয়েছে তার। হসপিটালে থেকে অনেকবার চিকিৎসাও চলমান। এমনকি ছেলের কারণে বাসায় মুরগি কবুতরও জবাই হয় না। অথচ কার এত বড় স্পর্ধা হলো যে ছেলেটাকে এভাবে ফাঁসালো? কিসের রাগ তুললো? সে যাই হোক, তাকে ছেড়ে দেওয়া যাবে না। বরং এর পেছনে কারা আছে সেটাও বের করতে হবে। এমন ভয়ঙ্কর প্ল্যান যার মাথা থেকে বেরিয়েছে সে সাধারণ কেউ না নিশ্চয়ই। এসে ভেবে উনি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালেন। চট করে ওনার স্মরণ হলো শায়নের কথা। শায়ন তাকে এসব ঝুটঝামেলা চুটকি মেরেই সমাধান করে দিত, কিন্তু এখন সে নেই। নতুন করে পাখা গজিয়েছে তার। এখন কদিন উড়ুক, সময় করে টুপ করে পাখাটা ছেটে ফেলে দিতে হবে। সদ্য উঠতে শেখা পাখি উচ্চতায় গেলে নিজেকে অন্য কিছু মনে করে। শায়নের একই অবস্থা। দল ছেড়ে সে ভেবেছিল একাই দল গোছাতে পারবে। অবশ্য সে পারলেও তাকে করতে দেওয়া হবে না। কারণ সোনার ডিম পাড়া হাঁসকে তার ক্ষমতা বুঝতে তো বুদ্ধিমানের কাজ না। এতে মালিকের বিপদ কিনা। কায়েসের ঘটনা যখন টিভি চ্যানেল ব্রেকিং নিউজ, আজম, শুদ্ধ আর শায়ন একসাথে থানা থেকে বের হচ্ছিল, তখন আজমকে তাদের দলে একজন কল করে ঘটনা জানাতে সেও শায়নের কানে কথাখানা পৌঁছে দিল। শায়ন হঠাৎ শুনে হো হো করে হেসেই উঠল। হাসতে হাসতে পেট চেপে খিল ধরার উপক্রম। শুদ্ধ কিছু না বলে আজম বলল, হাসেন কেন ভাই? আমারও কন, আমি একটু হাসি। এমনি এমনি হাসছি না রে পাগলা। ঠাপ খেয়ে বাপটাকে সময় এসে গেছে বেচারা সিদ্দিকের। ওর নাজেহাল অবস্থা দেখি হাসছে। কিন্তু এ কাম করলো কেডায়? আছে একজন। কেডা ভাই? আমার ছায়া সঙ্গী। এরপরে প্রশ্ন করার সাহস হলো না আজমের। তবে ধারণা করে ঠোঁট টিপে হাসল। শায়ন আজমকে চলে যেতে বলে দুই ভাই এগুলো বাড়ির পথ ধরে। দুজনের কাছে দুটো বাইক, মাঝারি গতিতে পাশাপাশি বাইক চালাচ্ছে দু ভাই। কারো মুখে কোনো কথা নেই, অথচ কিছুক্ষণ আগের ঘটনায় দুজনই অবগত। তারা এও জানে কায়েসকে পরিকল্পনা ছাড়াই ফাঁসিয়ে পাশার পুরো চালি উল্টে দিয়েছে
সুবর্ণ চৌধুরী স্বর্ণ। এই স্বর্ণ মাঝে মাঝেই এমন সব কাজ কারবার করে সায়ন না হেসে পারে না। এটাও যে রাগের বহিঃপ্রকাশ খুব করে জানে সে। আর তার একটা কাজে খেলার মোড় চূড়ান্ত সীমানায় নিয়ে যাবে, এটা হয়তো সিদ্দিক আন্দাজও করতে পারবে না। যদিও চালটা একটু পেঁচানো। এই যেমন সিদ্দিক ওর দলেরই এক ছেলেকে দিয়ে কনকের বোনকে রেপ করালো, তাও এত নিখুঁতভাবে বোঝার উপায় নেই এটা তার পূর্ব পরিকল্পনা। রেপ করা স্থানে আবার রেখে দিয়ে এসেছিল সায়নের নাম খোদাই করা ব্রেসলেট। সুতো দিয়েছিল ওই ব্রেসলেটটা। সেটা পেয়ে কনকের ধারণা পূর্ব শত্রুতার জোরে এই কাজ সে করেছে। এরই মধ্যে সিদ্দিকও যা তা বুঝিয়েছে। বিচারের দাবিতে কেসের কথা আগে স্মরণ করেছিল, যাতে সায়নকে কেসে ফাঁসি নির্বাচন থেকে আটকাতে পারে। বোকা কনক বিশ্বাস করে সায়নের নামে কেস ঢুকেছে, যাতে কেস থাকায় নমিনেশন আটকে যায়। তাদের প্ল্যান এই অবধি ঠিকঠাকই ছিল, কিন্তু ঠান্ডা মাথার স্বর্ণ ব্যাপারটা সহজেই হজম করতে পারেনি। সায়নের গায়ে রেপ কেসের দাগ তার মনে ভয়ঙ্কর জেদ সৃষ্টি করেছে। ফলস্বরূপ আজমকে দিয়ে ছেলেগুলোর হাত পা নিয়ে সিদ্দিকের ছেলের গাড়ির টিকিতে রাখিয়েছে। এদিকে সিদ্দিক যখন সায়ন অ্যারেস্ট হয়েছে বলে আমোদে ফুর্তিতে ব্যস্ত, তখনই স্বর্ণ সিদ্দিকের ছেলেকে কট খাইয়ে দিয়েছে। এইসব করার পর তাকে আগে জানিয়েছে। সব জেনে সে চুপ করে থানায় বসেছিল বলে ভুল হবে। যদিও গরম গরম হালিম খাচ্ছিল পুলিশদের সাথে, বেশ ভালোই স্বাদের ছিল। এই অমৃত স্বাদে টানে হলেও সে আবার থানায় যাবে, যেতেই হবে। অতঃপর তারা পার্কিং লটে বাইক পার্ক করে এমনভাবে বাড়িতে প্রবেশ করলো যেন কেউ টের না পায়। কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই দেখে শীতল আর শারাফাত চৌধুরী বসে বসে লুডো খেলছে। টুকটাক খাবার দাবারও দেখা যাচ্ছে। তাদের দেখে শীতল আর চোখে বড় আব্বুর দিকে তাকালো। এতক্ষণ ছলে বলে বড় আব্বুর কাছে শুদ্ধ নামে অনেক কিছুই বলেছে, বারণও করে দিয়েছে যাতে এইসব না শুধায়, তাহলে শুধু তাকে আবারও মারবে। এই কথা শুনে উনি জানিয়েছে বলবে না। এতেই খুশিতে ডগমগ শীতল। এত রাতে ছেলেদের ফিরতে দেখে উনি ঘড়ির দিকে তাকালেন, তারপর গমগমে সুরে বলেন, কটা বাজে এখন? ভদ্র ঘরের ছেলেরা এত রাতে বাসায় ফিরে? দিন দিন বুদ্ধি লোপ পাচ্ছে তোমার নাকি? তখন সায়ন জবাব দিল, একটা কাজ ছিল বাবা। মধ্যরাতে কিসের কাজ? আর মানুষ রাজনীতি করে না নাকি দেশে তুমি একমাত্র রাজনীতিবিদ? সায়ন মাথা চুলকে কথা ভালো না। বাবা যে তারপর ভীষণ বিরক্ত সে জানে। আজকে সুযোগ পেয়েছে, কথা শোনাতে এক বিন্দু ছাড় দেবে না। ছেলেদের চুপ থাকতে দেখে শারাফাত চৌধুরীও এবার শুদ্ধকে বললেন, আর শুদ্ধ, তুমি শীতলকে রাত জেগে বসে থাকতে বলেছ কেন? ও বাচ্চা একটা মেয়ে, রাত জাগলে শরীর খারাপ করবে না? এসব বলে দিতে হবে আমাকে? বাবার কথা শুনে শুদ্ধ কপাল কুঁচকে থাকলো। শারাফাত চৌধুরী বিরক্ত হয়ে দাঁড়ালেন, উঠে বললেন, খবরদার ওর দিকে চোখ গরম করে তাকাবে না। নিজেরা রাত বেরোতে ফিরবে আর বাচ্চাটাকে খেতে দেওয়ার জন্য ও রাত জাগিয়ে বসে রাখবে। আজ দেখলাম, এরপরে যেন এসব না দেখি। একথা বলে শীতলকে রুমে যেতে বলে উনিও চলে গেলেন। ছেলেরা বড় হয়েছে, এখন কি আর কড়া শাসন মানাবে? তবে যতটুকু না করলে নয়। বাবার জেরার হাত থেকে ছাড়া পেয়ে সায়ন জানালো খাবে না, প্রচুর ঘুম পাচ্ছে তার। একথা বলে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ভেবে নিল স্বর্ণের রুম খোলা পেলেই ঢুকে পড়বে। বুকের ভেতরটা কুটকুট করছে, হাত নিষ্পিস করছে কাউকে বুকের মধ্যে চাপটে ধরার জন্য। ঠোঁটটাও কেমন জানি চুরচুর করছে কারো ঠোঁটে ডুব দেওয়ার বাহানায়। কিন্তু স্বর্ণের রুমের বন্ধ দেখে বিরক্ত হলো, দুবার নকও করলো, তারপরও ফিসফিস করে ডাকল, জান, এই জান, দরজা খোলো। আরে বল দরজাটা খোল, দুটো চুমু খেয়ে চলে যাব। শরীরে শক্তি পাচ্ছে না শোনা, কাছে একটা বার। কতক্ষণ দেখি নাই তোকে। ওই হারামজাদা সিদ্দিকের বউয়ের কসম, তোর কপালে, দু চোখে, দুই গালি, নাকে, ঠোঁটে, থুতনিতে, গলায় আর কাঁধে একটা চুমু খাবো। এইটুকুতে হয়ে যাবে আমার। খোল শোনা। ঘুমের ঢং মারাও, আমি জানি তুই ঘুমাস নে। স্বর্ণ, এই স্বর্ণ কোমল, পালের বউ আমার, তোর ঘুমের মায়েরে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এবার তো খোল। চুমুর জন্য আমি ক্ষুধার্ত, তুই একজন ক্ষুধার্ত মানুষকে খেতে দিলি না। পাশানি কোথাকার, বদ্ধ করলাম তোকে। তোর বাচ্চারা যেন ল্যাংটা হয়ে জন্মায়। এত ডেকেও সারা শব্দ না পেয়ে বুকতে বুকতে নিজের রুমের দিকে পা বাড়ল সায়ন। আর স্বর্ণ দরজার পাশেই দাঁড়িয়ে
ঠোঁট কামড়ি হাসছিল। ওইদিকে শুদ্ধ গা এলিয়ে সোফায় বসেছে। গা ঘামার কারণে পিঠে সেই ক্ষততে প্রচন্ড জ্বলছে। জঙ্গলিটা তখন সর্বশক্তি দিয়ে খামচি বসিয়েছে। কি মনে করে শীতল পানির গ্লাসটা এগিয়ে দিলেও নিল না। তা দেখে শীতল মুখ পাকালো, মনে মনে গালি দিল। তখন শুদ্ধ বলল, আবার নালিশ করেছিস? না না না, আমি কিছুই করিনি। এটাও বিশ্বাস করতে হবে? আমি টিভিতে মুভি দেখছিলাম, বড় আব্বু পানি নিতে এসেছিলেন। আমাকে বসে থাকতে দেখে ঘুমোতে যেতে বললে আমি বলেছি সায়ন ভাই আর শুদ্ধ ভাই এখনো ফেরেনি, ওনারা এলে খেতে দিতে হবে। খেতে দে। আচ্ছা। শীতল খাবার গরম করে খেতে ডাকলে শুদ্ধ খেতে বসলো। তার পাশে চেয়ারে আইসক্রিম নিয়ে বসলো শীতল। তারপর পটানো শুরু করলো। শুদ্ধ ভাই, আপনি এই হাদিসটা জানেন? কোন হাদিস? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয়েছে ওই হাদিসটা। তেলাকাট রেখে এসেছিস? সেই কখন? যা ঘুমাতে যা। যাবো তো, আমার পারিশ্রমিক দেন। আমরা মুসলিম ঘরের ছেলে মেয়ে, আমাদের উচিত অক্ষরে অক্ষরে হাদিস পালন করা, তাই না? হুম, তা তো অবশ্যই। আমার কাছে টাকা নেই, রুমে চল দিচ্ছি। এতক্ষণ বসেছিলাম, একটু বাড়িয়ে দিতেন। জানিনি তো, শ্রমিকদের খুশি করলেও আল্লাহ খুশি হন। ও নিয়ে ভাবিস না, তোকে খুশির চূড়ান্ত লেভেল অবধি ঘুরিয়ে আনার দায়িত্ব আমার। বলছিলাম যে দেশে ফিরলেন আমাদের জন্য কিছু আনেননি? না মানে প্রতিবারই তো আনেন। তার মানে আবার আমার ট্রলি হাতিয়েছিস তুই? মানে একটু হাতিয়েছিলাম। কই চকলেট টকলেট পেলাম না তো। এই কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। এত মারে বকে তাও শুধরানোর নয় মেয়ে। এই কি কখনো বড় হবে না? বুদ্ধিশুদ্ধি হবে না? জবাবের অপেক্ষায় তাকে থাকতে দেখে সে বলা, প্রতিবার তোদের জন্য আনি, এবার শুধু আমার জন্য এনেছি। একটা পারফিউমও তো আস্ত রাখিসনি, তাই আরও ভালো পারফিউম এনেছি। এগুলোর দাম কি ওগুলোর চেয়েও বেশি? হুম। আমি গিয়ে দেখি তাহলে। যাবি? যা, খবরদার নষ্ট যেন না হয়। আচ্ছা। এই কথা বলে শীতল খুশিতে গদগদ হয়ে উড়েই চলে গেল। শুদ্ধ ধীরে সুস্থে খেয়ে রান্নাঘরে সব রেখে রুমের দিকে গেল। পাখি খাঁচায় ঢুকে পড়েছে। বাড়তি তারা নেই যদিও। তখন পাখিকে একটু শিক্ষা দেওয়া যাক মনে মনে এইসব ভেবে রুমে গিয়ে দেখে শীতল ট্রলি নিয়ে বিছানার মাঝখানে বসেছে। দুটো ট্রলি থাকায় প্রথমে যেটা খুলেছে সেটা শুদ্ধর কাপড়ে। সেখানে কিছু না পেয়ে কাপড় চোপড় এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আরেকটা খুলে পারফিউমের মোড়ক খুলে দেখেছে। পুরো রুম পারফিউমের গন্ধে ভুমু করছে। শুদ্ধ আপাতত কিছু বলছে না। রুমের দরজাটা লক করে স্টাডি টেবিলের উপর বসল। খাতা ও কলম নিয়ে ঘষাঘষি করে কিসব লিখল। তারপর ঝরঝরে হাতে লেখায় পূর্ণ খাতাটি শীতল হাতে ধরিয়ে দিয়ে পড়ল। এখানে 15টা ব্যাকটেরিয়া ও কোন ব্যাকটেরিয়ায় কোন রোগ হয় লেখা আছে। এগুলো মুখস্থ করে লিখে এরপর রুম থেকে বের হবি। শীতল হতবাক। এই মধ্যরাতে কোন দুঃখে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করতে যাবে? নিজের পড়া ধরে ছুঁয়ে দেখে না, অথচ সেই খাতাতে চোখ বুলিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। তারপর বললাম, এত রাতে ব্যাকটেরিয়ার নাম মুখস্থ করব কেন শুদ্ধ ভাই? কোন ব্যাকটেরিয়ার কারণে কোন রোগ হয়, কোন ওষুধে রোগ সারে, একটা মেডিসিন তৈরি করতে কত খাটুনি খাটা লাগে, এসবও তো জানা দরকার, তাই না? তাছাড়া মেডিসিন ট্রায়াল দিতে ইঁদুরের হোক না মানে বামে ইঞ্জেকশন মারি কেন, এর পেছনের কাহিনীও জানতে পারবি। শীতল মুখ লোটকে তাকিয়ে রইল। মধ্যরাতে এসব অত্যাচার সহ্য হয়? সে খাতাতে চোখ বুলিয়ে নিল। এত বড় বড় ইংলিশ বানান উচ্চারণ করবি কিভাবে? পড়তে গিয়ে দাঁতগুলো না ঝরঝর করে পড়ে যায়। সেই খাতা থেকে নজর সরিয়ে বিছানা থেকে নামতে নামতে বলা, অনেক রাত হয়েছে, বড় আব্বু রাত জাগতে বারণ করেছে, শরীরটাও খারাপ লাগছে শুদ্ধ ভাই, কাল মুখস্থ করে দিব। এই কথা বলে দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। পাস ইন করলে দেখাচ্ছে রং পাসওয়ার্ড। সে বিস্ফোরিত দৃষ্টিতে পেছনে ঘুরে দেখে শুদ্ধ নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, অর্থাৎ জব্দ করার সব পথ ঠিকঠাক করে সে গেছে ফ্রেশ হতে। শীতল পুনরায় পাস দিল, না তাও হলো না, বরং শুদ্ধর ফোনে অ্যালার্ট নোটিফিকেশন আসতেই থাকলো। শীতল কাঁদো কাঁদো হয়ে পুনরায় বিছানায় বসলো। এবার কি হবে? 20 মিনিট পর শুদ্ধ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। কালো ট্রাউজার আর সাদা টি শার্ট। তাকে মলির মুখে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ শুধালো, মুখস্থ বল দেখি। শুদ্ধ ভাই,
আর কখনো আপনার অবাধ্য হব না, টাকাও লাগবে না, যেতে দিন প্লিজ। এই কথা শুনে শুদ্ধ এগিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। ঠান্ডা হাতে শীতলের কপালে স্পর্শ করে তাপমাত্রা দেখে বলল, জ্বর নেই তো, তাহলে ভুল বকছিস কেন? সত্যি বলছি। এই সত্যি এই অবধি কতবার বলেছিস? বুঝতে শেখার পর থেকেই তো বলছি, তাও ধরেন 1010 পার হয়েছে বলা। রেখেছিস কথা? না। তাহলে এবারও রাখতে হবে না। তুই এটা মুখস্থ করতে করতে আমার জামা কাপড়গুলোও দ্রুত গুছিয়ে ফেল। পারফিউমগুলোর জানপ্রাণ খেয়েছিস না? এবার নিজ দায়িত্বে নতুন পারফিউমগুলো সাজা দেখি। আর চেলাকাট কই? হাতের নিচে। শুদ্ধ সেটা বের করে দেখে লাল মেহগুনি গাছে শক্তপোক্ত চেলা কাঠ। বিড়াল মারার কথা শুনে মোটা সোটাই এনেছে। সে চেলা কাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, কাজে হাত দেওয়ার আগে চেলাকাটটাকে ঝটপট সালাম কর দেখি। আর করবো না বললাম তো। এই কথা বলেই শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। না মারতেই কেঁদে কেটে একাকার অবস্থা। তখন শুদ্ধ বলল, সন্ধ্যায় খামচি মেরেছিলি কেন? জানে ভয় নেই? একবারও মনে হয়নি এর ফল কি হতে পারে? শীতল এবার বুঝলো তখনকার রাগ তোলার জন্য তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে ভেজার চোখে পিটপিট করে তাকালো। বুঝলো কিছু না বলে মার হজম করতে হবে, কিন্তু কিন্তু বিনা বাক্যে মার না খেয়ে তার ভুলগুলিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার। তাই আর কোনো কিছু না ভেবে সে পিছনে ঘুরে কামিজের চেনের কিছুটা নামিয়ে দিল। সাথে সাথে শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে চেপে লেগে লাগা কালো কালো রঙা। শুদ্ধ নজর আটকালো শীতলের ফর্সা মসৃণ পিঠে লেগে থাকা কালো রঙা অন্তর্বাসের চিকন ফিতায়। শীতলের বোকামিতে শুদ্ধ নিজেকেই হারিয়ে ফেলল। একদম পিছাতে গিয়েও হাত থেকে চালাকাটা পড়ে গেল। তখন শীতল কান্না মিশ্রিত গলায় বলল, দেখুন আপনার জন্য মৌমাছি কামড়ে কি করেছে। ও নিজের ব্যথা আর আমারটা বুঝি শরীর না? আমার বুঝি ব্যথা লাগে না, কষ্ট হয় না? না। শুদ্ধ হতভম্ব। ততক্ষণে দৃষ্টি আটকে গেছে মৌমাছির কামড়ে ফুলে লাল হয়ে থাকা শীতলের ঘাড় ও পিঠের কিছু অংশে। এসব কখন হলো? ইস, কি অবস্থা করেছে! গাছে কি তবে মৌমাছি ছিল? মনে মনে জবাব পেয়ে এবার বুঝে নিল শীতলের রাগ মেটানোর মূল কারণ। তাকে মৌমাছিটা কামড়েছে বলে সেও সুযোগ বুঝে রাক্ষসের মতো খামচি দিয়েছে। ভাগ্যিস বলেনি শুদ্ধ ভাই, আপনার জন্য মৌমাছিরা আমাকে কামড়েছে, এখন আমি আপনাকে কামড়াবো। নিন, এবার ঘুরে দাঁড়ান দেখি, গুনে গুনে সব কটা কামড় শোধ করি। একথা ভেবে শুদ্ধ গলা খাঁকড়ে দিয়ে চালাকাটা যথাস্থানে রেখে দিল। যা পানিশমেন্ট পাওয়ার পেয়েছে, বাড়তি কিছু করলে ওভারডোজ হয়ে যাবে, তখন আবার আরেক বিপদ। তাই একবার তাকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। শীতল তখন অভিযোগ করে যাচ্ছে, কেন হলো, কিভাবে কি করলো সেসব বলছে। শুদ্ধ তার কথা শুনলো কিনা বোঝা গেল না, তবে ভেজা চুল মুছতে মুছতে নির্লিপ্ত কঞ্চে পড়ল, অ্যান্টিসেপটিক লাগিয়ে নে। কথা বলেই ভেজা তোয়ালে মেলে দিতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা দমকা হাওয়া ছুঁয়ে দিল তার পুরুষালী শরীর। শিরশিরে উঠল লোমকূপ। ধীরে ধীরে চেপে রাখা শ্বাসটুকু ছাড়ল। বুক ভরে শ্বাস টানলো। ভোরে বৃষ্টি নামবে বোধহয়। আকাশ মেঘলা হয়ে আছে, চাঁদ তারকার দেখা নেই। সেই ট্রাউজারের পকেটে এক হাত গুজে কিছু ভাবলো। একবার রুমের মধ্যে উঁকি মেরে দেখলো শীতল ড্রয়ার খুলে অ্যান্টিসেপটিক নিয়ে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে পিঠে ঘাড়ে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। সে আর তাকালো না, তাকানোর প্রয়োজনও বোধ করলো না কঞ্চল। জিনিসটাতে লাল কার্ড দেখাতে বারবারই পারদর্শী সে, যদিও সেটা একটু একটু করে গড়ে তোলা কঠোর পরিশ্রমের ফল। এত সোজা না সামান্য কিছুতে নিজের আত্মসংযমকে পায়ে পিষে ফেলা, আবেগের বশে ভুল করে বসা। বলা বাহুল্য, রিসার্চের ক্ষেত্রে নগ্ন নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে অনেক কিছুই জানতে হয়েছে, পড়তে হয়েছে, এমনকি নোট করতে হয়েছে। সায়েন্সের স্টুডেন্টদের কাছে শুরুর দিকে ব্যাপারটা অস্বস্তিকর হলো। দিনকে দিন কাজের ক্ষেত্রে মানিয়ে নিতে হয়। একটা সময় স্বাভাবিক হয়ে ধরা দেয়। যদি না তা হতো তাহলে নারীদের শরীরে থাকা গোপন অসুখের চিকিৎসা হতো না, আর না অসুখের প্রতিষেধক তৈরি হতো। এমনটা না নারীদের অসুখের মেডিসিন নারীই তৈরি করে। কথাটা সম্পূর্ণ ভুল। নারী ও পুরুষরা মিলে অনেকটা প্রচেষ্টার ফল হিসেবেই এক একটা প্রতিষেধক সৃষ্টি করে। রিসার্চ করে দেখে কতটা কাজে দেবে, কতটা উপকারী। মোট কথা সে ভালো করে জানে শীতল চঞ্চল, অশান্ত, মাথা মোটা, কোনো কিছু ভেবে করে না। একবার
ভাবে না বোকামির কাজ কিরূপ প্রভাব ফেলতে পারে। যেমন সেদিনই বোকামি করে তার ফোনটা কামিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। অন্য কেউ হলে এমনটা করতো না, বরং 10 বার ভাবতো। সেদিনের মতো আজকেও আচমকা তার কামিজের চেইন খুলে দাঁড়িয়ে গেছে তার সামনে। একবারও ভাবিনি যে সে আগের ছোট্ট শীতল নেই। এখন হাতে পায়ে বেশ বড় হয়েছে, শরীর পরিবর্তন ধরা দিয়েছে। এখন আর এসব বোকামি চলে না। কিন্তু মেয়েটা বুঝলি তো, এসব আবার সায়নের কাছে করে না। সে সায়নের কাছে সমস্ত গোপন কথা জমা রাখে। এমন সব গোপন কথা তাদের মুখে বোমা পড়লেও কেউ বলবে না, আর না তাদের দেখে কেউ টের পাবে। অথচ সে এত মারে বকে, তবু তার কাছে উদ্ভট কর্মকাণ্ডগুলোই করে। যদিও এসবে অভ্যাস হয়ে গেছে আজকাল। এই জন্যই বোধ হয় অন্তর্বাসের কালো ফিতা দেখেও তেমন কিছু মনে হয়নি। হচ্ছে না, বরং স্বাভাবিক, সব স্বাভাবিক। এর কারণও হতে পারে কঠোর আত্মসংযম। তবে একদিন নির্দিষ্ট কারোর প্রতি সমস্ত কন্ট্রোল হারাবে, বাধা নিষেধের দুয়ারে তালা লাগিয়ে বদ্ধ উন্মাদ হবে। এতটাই উন্মাদ হবে যা কেবল সেই নারী তার উন্মাদনায় মাতাল হবে, কাতর হবে। ছটফটিয়ে কান্নারত স্বরে অভিযোগ ছুটবে, আপনার নামের মতো আপনি শুদ্ধ পুরুষ নন, আপনি অশিষ্ট ও অসভ্য পুরুষ। এদিকে শীতল অ্যান্টিসেপটিক লাগিয়ে কামিজের চেইন আটকে নিল। বিকাল থেকে যা ঘটেছে এসবের মূল হোতা ওই শুদ্ধ, সেই মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়ে। এত কিছুর পরেও একটা সরি বলো না, কেন বলো না? বলতেই হবে। সে ভুল করলে তাকে ছাড়ে না, বরং চালা কাঠ দিয়ে মেরে আধমরাই করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতে হবে। না বলে আগামীকাল এমন কিছু ঘটাবে তার জন্য ওই বিশুদ্ধ পুরুষই দায়ী থাকবে। এইসব ভেবে গুচি গুচি পায়ে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ব্যালকনির লাইট অবধি জ্বালানি পাষাণ মানব খুটখুটে অন্ধকারে দাঁড়িয়ে কেন কোন রাজ্যে রাজ্যপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিতি টের পেয়েও তাকালো না শুদ্ধ। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তবে শীতল একটু পর পর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো। গুটগুটি অন্ধকার চারিদিকে, গাছগুলোকে দেখতে দানবের মতো লাগছে। এই যেন বুঝি মাথা তুলে হাউমাউ করে তেড়ে ফুরে আসবে। আশেপাশের কোথাও একটা প্যাঁচা ডাকছে। কি অদ্ভুত ঝড়! সেই মুহূর্তে কারেন্ট চলে গেল, বাতাসের গতি বাড়ল, ঝড় উঠেছে। চোখের পলকে বড় বড় বৃষ্টির ফোঁটা আশ্রে পড়ল মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক, ছাড়লো সোদা মাটির গন্ধ। শীতল আশপাশের গাছগুলির দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ে মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের চোখে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায়, তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয় জ্ঞান হারানো উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণে ভাবলো, আর ধুর, পাশে শুদ্ধ ভাইয়ের মতো এক সার মার্কা তেনা থাকতে আর ভয় কিসের এত? এই কথা ভেবে মুখ টিপে হাসলাম। তারপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুতে মন ভালো হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে হেসে ডাকলো, শুদ্ধ ভাই। যা করতে বলেছি করে বিদায় হ। কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল। মুদির মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সবসময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে কথা বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে, ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম। তাই সে বলল, রুমে চলুন। রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? বড় আব্বুকে বলে দিব কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। আমিও বলবো যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। কই যখন তখন আসি? এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছি কামড় খেতে হয়েছে। যা করেছেন তা দেখবেন না? আমি করেছি। আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি। কথা বাড়াস না, রুমে যা। রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? এই কথা বলে সে নিজে খিলখিল করে হেসে হাতের পানি ছুঁল শুদ্ধর মুখে। এবার শুদ্ধর মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতে শীতলের লম্বা বেরুনি হাতে পেঁচে টান দিতে শীতল ব্যথাতুর শব্দ করে উঠল। চুল ছাড়াতে মুচড়ামুচড়ি করতে লাগলো। তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সুখ পাস আমাকে জ্বালিয়ে? লাগছে শুদ্ধ ভাই, ছাড়ুন। আর জ্বালাবি? জ্বালাবো। এই কথা শুনে হাতের মুঠ আরো একটু শক্ত করতে শীতল মা গো করে কেঁদে উঠল। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন শুদ্ধ চুল ছাড়ল। ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল শীতল। একে একে ছড়ানো জামা কাপড়
গুছিয়ে রাখলো। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটোগুলো থরে থরে সাজালো। এবারে পারফিউমগুলোর বোতলের ডিজাইন অন্যরকম সুন্দর। সবগুলো বোতল কাচের, অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে সাথে সাথে প্রতিটি পারফিউম নিজেকে স্প্রে করলো। সুগন্ধ শুকছে, সবকটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বেরোচ্ছে শরীর থেকে। এসব করতে করতেই হঠাৎ করে স্মরণ হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথা। বিড়বিড় করে একবার আউড়েও নিল, কাউকে কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবন ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সেই মরবে না, তবে ভালো থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটি তোমার দখলে, তোমার আয়ত্তে। মনে মনে এ কথা আউড়িয়ে সে উকি মেরে দেখলো শুদ্ধকে। দুপকেটে হাত গুজে ওখানেই এখনো ওভাবেই দাঁড়িয়েছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝলো না সে। তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই। তবে এটা নিয়ে আর খাটাখাটিও করলো না, শুধু চিচিয়ে বলল, আর একটা ট্রলি কোথায়? কই খুঁজে পাচ্ছি না তো শুদ্ধ ভাই। শুদ্ধ সে ট্রলি বের করে বিছানা আছড়ে হয়ে বসলো। ফোন স্ক্রল করতে করতে হাসানের মেসেজ এলো। তার বউটা জব্দ হয়েছে। আগের মতো খারাপ ব্যবহার করছে না, বরং স্বামীকে দেখে চোখে হারাচ্ছে। মেসেজটা ফ্রেন্ডের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল। হাসানকে পচাচ্ছে সবাই, বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে, কেউ বিনামূল্যে টিপসও দিল। শুদ্ধ বন্ধুদের মস্করা দেখে হাসলো শুদ্ধ। এদিকে কার্পেটের উপর বসে পড়েছে শীতল। ট্রলির চেইন খুলে দেখছে কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চট জলদি মুখেও পড়লো, আরও দুটোর খোসা ছাড়িয়ে পাশে রাখলো। তারপর খচমচ করে চিবাতে চিবাতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বুঝলো ওদের তিন বোনের জন্য এত চমৎকার স্মার্ট ওয়াচ। তবে তিনটের মধ্যে কোনটা নিবে বুঝে উঠতে পারলো না, তাই তিনটেই শুদ্ধ সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো, তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো, আমার কোনটা শুদ্ধ ভাই? একটাও না, তিনটের মধ্যে দুটো শখ আর স্বর্ণের জন্য, আর একটা আর একটা ঐশ্বর্যের। ঐশ্বর্য কি আপনার বোন লাগে? আমি বলেছি সে আমার বোন। বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? এর কৈফিয়ত তোকে দিতে হবে, তোর যা নেওয়ার নিয়ে বিদায় হ। এই কথা শোনা মাত্র শীতলের হাসি মিলিয়ে গেল। অন্ধকার নেমে এলো স্নিগ্ধর মুখ জুড়ে। তিনটে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেল ট্রলির কাছে। ঘড়িগুলো আগের স্থানে রেখে ট্রলির চেন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছাড়ানো চকলেটটা ছুঁড়ে মারলো কার্পেটের উপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, কি হলো, নিলি না? লাগবে না, দরজা খুলে দিন। হঠাৎ কি হলো, মুখ চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? অনেক রাত হয়েছে, কাল নিব। পেটে পেটে হিংসে কেন তোর? মন পরিষ্কার কর। আমি খারাপ, তাই আমার মন মানসিকতা খারাপ। কথা বাড়াবেন না, দরজা খুলুন। কিন্তু ফ্রিকুসকে তাকিয়ে রইল। সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পাস ইন করতে লাগলো। শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে সরাতে চেঁচিয়ে উঠল শীতল, সব সময় সবকিছু ভালো লাগে না, যেতে দিন। বস, ভুল পার্সে দরজা লক হয়ে গেছে, একটু পর নিউ পার্স ইন করলে দরজা খুলবে। এই কথা শুনে শীতল বসলো। মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু। সে হঠাৎ মুখ তুলে তাকালো। বিছানায় আছড়ে শুদ্ধর আপাত মস্তক দেখলো, কিছু চিন্তা করলো। কিয়ারা প্রায় বলে শুদ্ধ ভাই সুদর্শনের সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটার স্টাইল, পোশাকের ধরনে আভিজাতের ছাপ। আসলে কি তাই? যদিও খেয়াল করা হয়নি। সময় বা কোথায় কারণে অকারণে ধমকের উপর রাখলে খেয়াল করা সম্ভব। তাছাড়া শত্রুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কে? এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু, সৈয়াদ শুদ্ধ। কথা বলার ইচ্ছে থাকলেও থমথমে কণ্ঠে বলে বসল, আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন? সে তোর অনেক বড়, সম্মান দিয়ে কথা বল, নয়তো চেলা কাট, তোর পিঠে ভাঙবো বেয়াদব। ভালোবাসার কি বুঝিস তুই? বুঝি না বলেই তো বুঝতে চাই। বুঝতে হবে না। তাছাড়া কাকে ভালোবাসি না বাসি এর কৈফিয়ত তোকে দেবে না। কেন দেবেন না? কেন দিব? তুই কে? আমি কেউ না। না, আমি কেউ না, সত্যি কেউ না। বললাম তো না। এই কথা বলে শুদ্ধ উঠে দরজায় নিউ পাস ইন করে পড়ল। বের হ। অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধ সজের দরজা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়লো। বকবক করে মাথা আর ব্যথা বাড়ি দিয়েছে ফাঁসিটা। পরদিন সকালবেলা ঘড়িতে সকাল 8টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে, কিন্তু বাড়ির কনিষ্ঠ 3 সদস্য শীতল, সাম্য, সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরে শুদ্ধ
এসে চেয়ার টেনে বসলো। তার উপস্থিতি বুঝে শীতল তাকালো না, আর না কোনো কথা বললো। তারপর সায়ন এলো, গা ঘেঁষে বসে পড়লো স্বর্ণের পাশে। অতি সন্তর্পণে স্বর্ণের একটা হাত গুজিয়ে নিল তার হাতে। স্বর্ণ জানে হাত ছাড়ানো সম্ভব নয়, তাই অযথা বৃথার চেষ্টা করলো না, বরং মুচড়ামুচড়ি করলো। অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে। শারাফাত চৌধুরী তখন শাওন চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলা ব্যস্ত। এদিকে এখনো খেয়াল করেনি, তবে সিতারার ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ 3টে মুখপানে। গলা খাকারি দিলেন, তবু তাকালো না ওনার বাগানে 3টে ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন। প্রিয় বড় আপু, ডাক উপেক্ষা করার সাহস নেই কারো, তাই সাম্য টেবিলে থুতনি রেখে অভিমানী স্বরে জবাব দিল, আমরা বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু। এ কথা কেন মনে হলো বাবা? এবার সৃজন জবাব দিল, আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বলো আব্বু। কি কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে, না বললে বুঝবো কি করে? এবার শীতল মুখ খোলা, সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে সাম্যকে চিমটি কেটে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল। বোনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে এক আকাশ সমান দুঃখ ঠেলে বলল, তুমি নাকি আজকের দিনে বড় আম্মুকে বিয়ে করেছিলে, অথচ আমাদেরকে কাউকে নিয়ে যাওনি কেন বড় আব্বু? সাম্যর কথা শুনে বড়দের হাত থেমে গেছে। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যর দিকে। সাম্যর কথা শেষ হতে পুনরায় সৃজন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের? সাম্য সৃজন কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। শারাফাত চৌধুরী চোখ মুখ অস্বস্তিতে ফুটে উঠেছে। জবাবে কি বলবেন সেটাই চিন্তা করছেন বোধ হয়। সিতারা চৌধুরী তরকারি আনার ছুতোয় রান্নাঘরে চলে গেলেন। বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। বাবার থেকে একটা না গাল মন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাস রেডি করে ফেলেছে। এদিকে সাম্য সৃজন এখনো জবাবের আসে শারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে, তাদের আরেকটু উস্কে দিতে। সায়ন কিছু বলার আগে শীতল মলিন মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্ব দেয় না। এতদিন জানতাম বাড়ির কেউ ভালো না বাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছুই বলার নেই, কষ্ট। এবার তাদের কথা সুর ধরে সায়নও হতাশার সুর ধরে বলল, তোরা ছোট, আমি তোদের সবার বড়, তাই আমাকে সাথে নেয়নি। আসলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নাই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোজ খেতে পাসনি তো তাতে কি বল, আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াবো। সৃজনের প্রতিবাদী স্বর। না, আমি বল আব্বুর বিয়েই লোট খাবো। সাম্যরও একই কথা। আমিও। এদিকে সিরাত সিমিন শখ শাওন চৌধুরী পারছে না হেসে মেঝেতে গড়াগড়ি খেতে। দম ফাটা হাসি চেপে রাখাও কত কষ্টের যে তা হাড়ে হাড়ি টেরি পাচ্ছেন ওনারা। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে সুজিয়ে প্রসঙ্গ বাদ দিবে তা না, সে নিজের উস্কে দিচ্ছে। বড় আপুর বিয়েতে শায়ন ভাইও ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ ছিল, কষ্ট পেল। নাস্তার প্লেট দূরে ঠেলে দিল, খাবে না তারা। মনের দুঃখে আজ সারাদিন না খেয়েই থাকবে। শারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মিনীকে বুক টিপে হাসতে দেখে হতাশ হলেন। এবার উপায় কিভাবে এদের বলবে উনি বিয়ে করেছিলেন বলেই শায়ন শুদ্ধ শখ এই পৃথিবীতে এসেছে। বিয়েটা জরুরি, কারণ বিয়ে না করলে তারা পৃথিবীর মুখ দেখতো না। উনি সিতারাকে ইশারা করলেন বাঁচিয়ে নিতে, বিনিময়ে যত খরচা লাগে করবেন, এছাড়া উপায় নেই। বাড়ির ছানাপোনার আটঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই। তবে ওনাদের কাউকে কিছু বলতে না দিয়ে শেষমেশ বোমটা ফাটালো শুদ্ধ। শারাফাত চৌধুরীকে আরেক দফা বিস্ময়ের সাগরে চুবিয়ে ভাই বোনদের উদ্দেশ্যে বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। শুদ্ধর কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাত। আবেগে হাত তুলে বেচার লজ্জায় কাচুমাচু করছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন। সে সিমিনকে হাত তুলতে ইশারা করলো, সিমিনও হাত তুলেছে। সায়নের দিকে তাকালো, সায়ন মাথা নাড়লো, অর্থাৎ সেও সায়ন। তারপর শুদ্ধের দিকে তাকালো, শুদ্ধ তাকালো শখের দিকে, শখ তাকালো স্বর্ণের দিকে, স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে, শীতল তাকালো সাম্যর দিকে, আর সাম্য তাকালো সৃজনের দিকে। সৃজন তাকালো পাশের ফাঁকা চেয়ারে, কেউ নেই দেখে তাকালো বড় আব্বুর দিকে। এবার ওনার মুখ দেখার মতো হয়েছে। কাউন্ট করে দেখালো না যাওয়ার সংখ্যায় বেশি, এবং সকলেই ওনাদের বিয়েতে অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছার কথাও জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসাবে মা বাবার আবার বিয়ে দেওয়া হবে। এবারে সাক্ষী হবে ছেলে মেয়েরা। এই কথা শুনে শারাফাত চৌধুরী
নাকচ করে গম্ভীর সুরে বললেন, পাগল হলে তোমরা, ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবাও। এই কথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে জবাব দিল, সাম্য, সৃজন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছে, কেন করেছে এর জবাব দিতেই হবে। আরেক ফাজিলের কথায় শারাফাত চৌধুরী মনে হলো দেওয়ালে গিয়ে মাথায় ঠুকতে। এতদিন খাইয়ে পড়িয়ে একটা বাস তৈরি করেছে, এখন কারণে অকারণে সেই বাস নিজেকে হজম করতে হচ্ছে। সীতারা সেই কখন লজ্জা থেকে বাসে রান্নাঘরে চলে গেছেন, আর বেরিয়ে হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে শারাফাত চৌধুরীকে রাজি হতে হলো। উনি কোনো মতে নাস্তা সেরে উঠতেই শান বলল, বাবা, একটা রিসোর্ট বুক করে ফেলে, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থাও থাকে। আহামক কথাকার। এই কথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনেন অট্টহাসির শব্দ। বাবাকে তড়ি করে যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে পড়ল। বাবাকে বাসতের বলতিটা কার মাথা থেকে বেরিয়েছে? হাত তোল, সে গিফট পাবে। এই কথা শুনে শীতল গদগদ হয়ে হেসে এক হাত তুলল। ভোরাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় মায়ের বিবাহ বার্ষিকী। কোনোবারই জাঁকজমকভাবে কিছু করা হয় না, কারণ শারাফত চৌধুরী পছন্দ করেন না। এজন্য সে সাম্য আর সৃজনের মাথায় একথা ঢুকিয়ে দিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না? ব্যাস, বাকিটা ইতিহাস। আজ রাতে সেহরি খেয়ে কালকে থেকেই রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই। তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসর্টে। ইতিমধ্যে 3 ঘন্টার জন্য রিসর্ট বুকিং করেছে সায়ন। তারই এক বন্ধুর রিসর্ট বলে হয়েছে। 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করলো সাজাদ চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে গিয়ে থেমে ধীরে ধীরে বলল, তুমি আসবে বাবা? না মা, তোমরা মজা করো। কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। তোমরা মজা করো মা, আমি দূর থেকে তোমাদের সাথে আছি। বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি। সাজাদ চৌধুরী মেয়ের ছলছল চোখে দেখে নিঃশব্দে হাসলেন। এই নতুন কিছু না। বিশেষ দিনগুলোতে বাবাকে কাছে না পেলে মেয়েটা এভাবে অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝতার শীতলের মতো যখন তখন আবদার জুড়ে বসে না। তবে মাঝে মাঝে চোখ জুড়েও বলে, ও বাবা এসো। কিন্তু আবেগে পরে দায়িত্বের অবহেলা কখনো করেনি, করবেও না। এতে মৃত্যুশয়। বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগের জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে রুমে ঢুকেছে। শাওয়ার নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণ শীতল। সব দোষ ওই বেদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে উস্কে দিচ্ছে ওকে সায়ন। ভালোবাসার জীবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাধিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই তাকে শীতল আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতে দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালার শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলো, এখন চুলগুলো খোলা। ওকে দেখে শুদ্ধ খাটের নিচে থাকা চালাকাট নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ মা বলে কুকে উঠল। অন্য সময় হলে হাউ মাও করে কেঁদে উঠত, কিন্তু এখন কাদার তো দৌড়। বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে তার উপরে দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছু ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগে শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎই নরম উষ্ঠ ছোঁয়া কেঁপে উঠল শুদ্ধ সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলল,
শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়, পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে এক রাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। বাবা মায়ের বিয়েতে তার ছেলেমেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছে কিনা জানা নেই ওনার। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়, কারণ এই বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা আলবার্ট আইনস্টাইন। নতুবা এ বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিড়িতে বসায়, নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর, অথচ ওনার মতের দাম নেই, কিছু বলার সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামরা দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরো উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছে ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগেই বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। এ কথা দ্বারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেননি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখাও শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস, এই তো শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেননি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া উনি নাকি? ব্যাপারটা এখানে থামলেও হতো, তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এই মাত্রই শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসর্টে ভাইয়ের বিয়ে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি, ছেলের বিয়ে দেওয়ার বয়সে উনি নিজেই বিয়ের পিড়িতে বসছে। একটু পরেই সূর্যোদয় রিসর্টের উদ্দেশ্যে রওনা দিবে ওনারা, অথচ বাড়ির মেয়ে বউর সাজগোজ শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছেন না, কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু স্বামীর কথায় অপদস্থ হতে হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না, বললেই তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল, শখ, স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে, কালার আলাদা হলেও এক কোয়ালিটির শাড়ি সব, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনো মুখ ভোতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদেই দিবে, কারণ তার এক চোখের আইলাইনার মোটা, তো আরেক চোখেরটা তেড়া বাঁকা এবড়ো থেবড়ো। তখন সৃজন না জ্বালালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করার সত্ত্বেও তাকে নাড়িয়েছে, ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখে কালি হয়ে গেছে। শীতল মুখ কাদো কাদো করে আয়নায় নিজেকে দেখলো, ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারো সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখ ভরা কণ্ঠে শখকে ডাকলো, বলল, আপু, আইলাইনার ঠিক করে দাও। এই তো সোনা, আর একটু দ্বারা হয়ে গেছে আমার। তার আগে ছটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমে যে অত্যাচার, মেকআপ করার ভুল করা যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করেন না। দেখা যাবে মুখের ওপরেই বলে বসবে, এই তুই অন্য গাড়িতে যা তো। এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরো গরম লাগছে। মানুষটার মুখে লাগাম নেই, যা তা বলে অপমান করে বসতে পারে। সেই সুযোগে থাকে বোধ হয়। শাড়ির সাথে হিজাবও তো পড়তে হবে, নয়তো এক আছাড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে তাকেই জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে, আর বের হবি? আর আমার কথার অবাধ্য হবি? কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়, স্কিনেও স্যুট করে না, কারণ স্কিন সেন্সিটিভ। একটু এদিক ওদিক হলে দু গালে, কপালে, নাকে, থুতনিতে ব্রণের দেখা মিলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগটাগও তেমন নেই। স্বর্ণ কোথায় থেকে কিসের যেন গুঁড়ো এনে দিয়েছে, সেসব দিলে পুরো স্কিন চকচক করে, এখনো করছে। তাই ওসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতে আয়নায় তাকিয়ে শীতল তার মুখের পানি মুছল। চোখের পাতার উপরিভাগ আরেকটু ঘষাঘষি করলো। অনিয়ন কালার শাড়ি পরেছে সে, ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজে পড়া মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে এ কথা ভেবে মুখ টিপে হাসলো শীতল।
হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই এখন কি করছে? ঘন্টাখানিক আগে শ্যাম ও সৃজনকে চুল কাটতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ধরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো করে চুল কাটবে। ওই কাটে নাকি শুদ্ধ ভাইকে হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক নিতে চায়। পরে শুদ্ধ যেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল। নিজেও চুল কেটেছে আর বাকি দুটোকেও কাটিয়েছে। তার সেই মানুষটা আর নিচে নামেনি কেন? তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আসতে আসতে শখ স্বর্ণ আপু রেডি হয়ে যাবে। দুজনে সাজলে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছি বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধ রুমের দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমে আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমকে দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুল কাটছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের ওপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করে ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি। বলে বিদায় হ। ফুল এনে দেন। ফুল কি করবি? চুলে লাগাবো। এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে। আমি ছাড়া সৎ বুদ্ধির মানুষ এ বাড়িতে আর কজন আছে? তা অবশ্য ঠিক। এবার ঝটপট ফুল এনে দিন দেখি। ওসব ফুল টুল গুছতে হবে না, হিজাব পর। না, আমি হিজাব পরবো না। তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। কেন যাব না? আমার বড় আব্বুর বিয়ে, আমি যাব, আর হিজাব ছাড়াই যাব। তাহলে আমিও তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়। আমার চোখে পড়লে খবর আছে এক একটার। এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? না দেখাক প্লিজ। অজুহাত চলবে না, যা বলেছি সেটাই কনফার্ম। এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরবো তাহলে? বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখন আমাকে হিজাব চুজ করে দিতে হবে? দিলে কি হয়? তুই যাবি এখান থেকে? বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতে হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানি না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছেও বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে। নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়। তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। এ কথা ভেবে তার বিরক্তির মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম। এ গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চল, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগের এক ঘটনা। সেদিন সারাফাত চৌধুরীর বন্ধুর মেয়ের বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল। সেদিনও শীতল শাড়ি পরেছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে অকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনও শাড়ি সামলাতে শিখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কিনা তা অবশ্য জানাও নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্তি অবস্থা। নতুন বরবউকে রেখে সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। পরে শাওন চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে যায়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিলও খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাছে, রাগটা ভুলে সান্ত্বনা দিয়েছিল। কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। এই কথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই। সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষ এসে বলবে, থুতনি কাটা বউ নিব না আমরা। এভাবে একের পর এক পাত্র ফিরে গেলে তখন বিয়ে হবে না আমার। তার কথা শুনে ডাক্তারও হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে হালকা দাগ এখনো রয়ে গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবুও এই মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তারই মাথায় পড়ছে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকেই কিছু বলবে না। শুদ্ধ হাতে বইটা সেলফে রেখে উঠে দাঁড়ায়, তারপর বলল, আমার পাঞ্জাবি।
শুদ্ধর কথা শেষ হতে দিল না শীতল, তার আগেই হড়বড় করে বলল, এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। কেন? শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এই জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না, শীতল ধর এটা তোর জন্য পরিস কেমন। মানুষের বড় ভাইরা দেখি তার ছোট বোনকে কত কিছু এনে দেয়, অথচ আপনি জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না। এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমান হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়া 2 মাসও হয়নি। 3 জনেরই নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব আরো কত কি এনে দিয়েছে। যত বাড়ি ঢাকা থেকে আসে তত বাড়ি কিছু না কিছু আনে, অথচ এ বেইমান বলছে সে নাকি কখনো কিছু এনে দেয়নি। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই নেয়নি। ঘষেটি বেগমও এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এ মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়ালো না। হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো, আজ এটাই পরবে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট পাঞ্জাবির ওপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের। টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধ ভেজা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর শুদ্ধর বের করা পাঞ্জাবিটা নেড়ে চেড়ে মুখ কোচকালো। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতে বেশ লাগে। তাই সে কাভার্ড খুলে হ্যাঙ্গারে ঝোলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর, এর আগে পরেনি বোধ হয়, একেবারে নতুন। বুকের কাছে ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজ গায়ে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সেই কবে এটা চুরি করে নিয়ে যেত, কিন্তু তা তো আর নেই। আহারে, কেন যে এমন নিয়ম বের হয় না? নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? এ কথা ভাবার পরমুহূর্তে পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসলো। ছোট ছোট চুল কানের পেছনে চুল গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতঃপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করলো। ড্রেসিং টেবিলের একটি তাকে ওয়াচের কালেকশন, এক একটা এক এক রকমের। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকে গ্লাস খুলতে গিয়েও দেখলো সেটাও লক। টানাটানি করেও খোলা গেল না। তবে সে রাগ করা দূর, ঠিক করে হেসে ফেলল। একবার ভেঙেছে দেখে বেচারা ভয়ে এবার লক করেই রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? কতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়লো সাজগোজ করা হয়নি তার। শখ বোধ হয় ডাকছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানেও পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, শুদ্ধ ভাই, আয়রন করে দিয়েছি। এ কথা বলে পুনরায় দরজায় আরেক থাবা বসিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকায় লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। এ কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজে নতুন নয়, বাবা এলে বাবারটা করে দেয়। সায়ন ভাইয়েরটাও করে, সাম্য সৃজনের করতে হয়। বড় আব্বু মেজ আব্বুও কখনো কখনো আয়রন করার কাজ দেয়, কখনো বা বোতাম লাগানোর হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়। অভ্যেসও আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সীতারা শিমিনের কথা শোনা যাচ্ছে, তারা বাকিদের তাড়া দিচ্ছেন। সিরাত সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথাও যাওয়ার কথা বললেই এই ছেলের কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার তাড়া দিল। সব স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। তারপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজে তৈরি। শখ আর শীতলের জোড়াজোড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জান রে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে।
তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপচাপ থাকলেও একটু পর যাতায়। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয়, এই পাজি পুরুষটা নাকি রাজনীতি করে, মানুষ জবাই করে গবাদি পশুর মতো। তার হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলেই যেন সবটুকু ধৈর্য হারায়, কথার লাগাম ছুটায়। রোমান্টিকতা তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্যরকম। 3 বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল। এরপর একে একে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো। 3 বোনকে অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। সারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেল। দেখলেন 3 রাজকন্যাকে, মনে মনে আওড়ালেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো কি সত্যি বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো তো কেউ বব্ব বলে বাড়ির মাতিয়ে তুলল। মেয়েরা বড় হলেও যত মুশকিল। তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করা তারা না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথঘাটে লোকমুখে শুনতে হয়, মেয়ের বিয়ে দিবেন না। এ কথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন 3 রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেন। উনি ভাবেন ওনার 3টা মেয়ে, আর 3টাই ওনার। 3টার একটা কষ্ট পেলে ওনার বুকে বিঁধে। শীতলতা কিডন্যাপ হলো সেদিন কি ওনার বুকের ভাঙন দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে 2 হাত তুলে ওনারা 3 ভাই 2 চোখের পানি ঝরিয়ে শুকরিয়া আদায় করেছিল। এ কথা কেউ জানে না, জানবেও না। একবার রিকশার চাকায় স্বর্ণের ওড়না বেঁধে গিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছিল গলায়। গলা চামড়া ছিলে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পরপর গিয়ে মাথায় হাত বুলিয়েছেন। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার 2 হাত মুঠোয় পুরে অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু, কই ব্যথা নেই তো তেমন একটা। অথচ গলায় প্রচন্ড ব্যথা ছিল। সাম্য সৃজনের জ্বর এলে এখনো জ্বালিয়ে মারে। রাত বিরেতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে। কি জেদ তাদের। পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান, গল্প শোনান। গল্পের ছলে সূরা পড়ে ফু দেন। সায়ন শুদ্ধ বড় হয়েছে, কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগে টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন আগে সায়ন আহত হয়ে বাড়ি ফিরল। রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবা যত্নের ত্রুটি রাখেননি। কথা না বললেও বাসায় ফিরে সব খোঁজই নিতেন। শুদ্ধ তো প্রায়ই ঢাকাতে থাকে। ঢাকায় থাকলে তাকে কি? তার ফ্ল্যাটের কর্মরত লোকেদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই। হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধে হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা। সে আর কদিনের অতিথি মাত্র। ভাবলে বুক পাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের। কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট্ট শীতলের। কি অদ্ভুত! পেলে পুষে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ের বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি, তখন চাইলেও জোর দেখাতে পারবেন না। শখ স্বর্ণ বরাবরই বুঝদার, তবে শীতল এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বোধ বুদ্ধি হয়নি। নতুবা রাত দিন যেচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরে তেমনি আহ্লাদিও। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্য বরাদ্দ থাকে। এজন্য মাঝে মাঝে তার ভুল চোখ চোখে দেখেও দেখে না। এদিকে বাড়ির 3 গিন্নিও একেবারে তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়নায় স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। সারাফা চৌধুরী, শ্রাবণ চৌধুরী, সাম্য, সৃজন সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি। একটু পরে শুদ্ধ নিচে নামলো। বরাবরের মতোই চুপচাপ সে, মুখভঙ্গি গম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় বিশুদ্ধ পুরুষ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ জানে সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে ঠিক কি পরিমাণ সুদর্শন লাগছে? জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করা আকাশ কুসুম ভাবনা। শুদ্ধ নেমে এসে দাঁড়াতেই শ্রাবণ চৌধুরী তার কাঁধ ধরে এবার বলেই ফেললেন, কিরে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে।
শুদ্ধ নিশ্চুপ। এটা তার কাছে নতুন কিছু না, এ কথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছু না এটা। তবে অদূরে দাঁড়ানো সিরাত সিতারার উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই উচ্চ লম্বা দেখতে শুনতেছিল। সিতারা মেজ জায়ের কথা শুনে হেসে সম্মতির সূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে শাওয়ান চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরেছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে সারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, নতুন বরদের বকবক করতে নেই, বউ বাচাল হয়। এ কথা বলে রুমের দিকে ছুটে সে। এদিকে সময় হয়ে গেছে, তাই শুদ্ধ যাওয়ার কথা বলল, কারণ সময় নির্ধারণ করে রিসর্ট বুক করা। দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটা সম্পূর্ণ করা আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো, একটায় বড়রা উঠলো, আরেকটাতে ছোটরা। সবাই বড়তে যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার কোলে সাম্য, পেছনে সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এইদিকে এখনো সায়নের আসার নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল,